ডক্টর মাহাদি আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা আপনাকে। স্বাগতম। আসসালামু আলাইকুম। জি ডক্টর মাহাদি, আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাই, তবে এটি আমার যতটা প্রশ্নের আগে আমার একটা হাইপোথিসিস আছে। আমি একটু আমার হাইপোথিসিসটা আপনাকে বলতে চাই। আমার হাইপোথিসিসটি হচ্ছে বিএনপি আসলে ডিসেম্বরে নির্বাচন চায় না, তাই আমার বিবেচনায় অতি তুচ্ছ কারণে কখনো সরকারের সাথে বা কখনো নতুন দল এনসিপি বা কখনো জামায়াত ইসলামের সাথে বিভিন্ন বিবাদ বিসংবাদে নিজেদের লিপ্ত রেখেছে দলটি। সংস্কারের কথার ক্ষেত্রে যেই সব সংস্কার মানলে আসলে দলটির কোনোই সমস্যা নেই, সেই সব সংস্কারের মধ্যেও আসলে প্রশ্ন তুলে মানে প্রশ্ন বলছে যে সেগুলি করবে না, আবার সেগুলি নিয়ে কথা বললে বিএনপি নেতৃবৃন্দ রেগে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মী সমর্থকরা রেগে যাচ্ছে, আবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছে না, সবগুলি মামলা শেষ হলো। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির আসলে নির্বাচনের প্রস্তুতি নেই এবং বিএনপি নির্বাচন চায়ও না আসলে ডিসেম্বরে। আপনার মন্তব্য একটু শুনবো ডক্টর মাহাদি। আপনাকে ধন্যবাদ। যারা দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, গত 16 বছর ধরে যখন ফ্যাসিবাদ ছিল, তখন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের সব ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গিয়েছে বিএনপি। সুতরাং গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের যে রাজনৈতিক ক্ষমতায়ন, সেটাই তো বিএনপির অন্যতম প্রধান যে উদ্দেশ্য ছিল। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 2000-এর বেশি নেতাকর্মী প্রথম 15 বছরে শহীদ হয়েছেন। এই গণ অভ্যুত্থানেও 500-এর বেশি নেতাকর্মী এবং বিএনপি পরিবারের সদস্য শহীদ হয়েছেন। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করে এমন একটা বাংলাদেশ তৈরি করা যেখানে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত যাবে, যেখানে আমরা সত্যি আবারও স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারবো। একটি গণতান্ত্রিক কাঠামো তার একমাত্র উপায় একটা নির্দিষ্ট সময় পর পর নির্বাচনের মাধ্যমে জনগণকে ওনাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন সেটা সুপ্রতিষ্ঠিত করা। সুতরাং অবশ্যই একটি দ্রুত নির্বাচন আয়োজন করা, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রক্রিয়ায় আমাদের দেশের সকল মানুষ, যারা 12 কোটির বেশি ভোটার রয়েছেন, প্রত্যেকে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ওনাদের পছন্দের রাজনৈতিক দলকে তারা ক্ষমতায়িত করতে পারেন, দেশ পরিচালনার সুযোগ দিতে পারেন। এটাই তো আমাদের অভীষ্ট লক্ষ্য। আপনি হয়তো বলছেন সংস্কারের ক্ষেত্রে বিএনপির কিছু দ্বিমত রয়েছে। দেখুন, সংস্কারের সবার আগে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো রয়েছে, বিএনপি কিন্তু সেই 2016 সাল থেকে সংস্কারের পক্ষে কথা বলে আসছে। আমরা দেখেছি 2016 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে 2022 সালে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন, এবং 2023 সালে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক রহমানই কিন্তু 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকে সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে, খুব গর্বের সাথে আমরা বলতে পারি তার প্রায় অধিকাংশই এবং প্রতিটি বাস্তবসম্মত এবং যৌক্তিক প্রস্তাবনারই কিন্তু মূল ভিত্তি আমাদের 31 দফা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি, বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগের ভিতরে কিভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে পারি, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই 31 দফাতে উচ্চারিত। হয়তো এখানে কিছুটা পদ্ধতিগত পার্থক্য রয়েছে, কিন্তু কোনোভাবেই আমরা সংস্কারের ক্ষেত্রে কোনো বিভাজন চাই না। আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের যে অবস্থান ছিল, দীর্ঘ সময় পেরিয়ে আজও আমরা সেই অবস্থানে রয়েছি। এবং আপনি বলছিলেন বিভেদের কথা, জাতীয় ঐক্যের কথা সবার আগে বিএনপি বলেছিল। সেই জাতীয় ঐক্যকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে উদ্যোগ, যে প্রচেষ্টা, যে সংগ্রাম, সেটা আজও বহমান রয়েছে। ডক্টর আমিন, একটু যদি আমাকে সুযোগ দিতেন, আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাচ্ছিলাম যে ধরেন সংস্কার কমিশন বলতেছে যে জীবনে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা বিএনপি দ্বিমত করছে কোন জনগণের স্বার্থে? ওকে, দেখুন, একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে গড়ে উঠবে, তার কতগুলো প্রেক্ষাপট থাকে। এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে, এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে, এখানে রিজিওনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা ম্যাটার করে। বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি, বাংলাদেশের জন্মলগ্ন থেকে, সেটা ওয়েস্টমিনস্টার সিস্টেমের পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেম। সো সেই ওয়েস্টমিনস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিনস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, যেখানে প্রধানমন্ত্রী যে টার্ম আছে সেটা ক্যাপড।
অর্থাৎ প্রধানমন্ত্রীর 2 বার বা 3 বার বা 5 বার বা 1 বার, এটা নিয়ে কিন্তু কোথাও না। ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে ডক্টর আমিন, আপনি আমাকে ক্ষমা করবেন, মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত 15-20 বছর ধরে শুনে আসতেছি, মানে এই ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি, প্রধানমন্ত্রীকেই তো আসলে ক্ষমতায় থাকতে হবে, কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ডক্টর মাহাদি, আপনি আমি আজকে এখানে পাটোয়ারি আছেন, আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারার। যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি 2041 পর্যন্ত নাকি 2066 নাকি 91 পর্যন্ত থাকবেন, এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন। পার্টির সুপ্রিম লিডার 2 টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন, পরে অন্যদেরকে ছেড়ে দিবেন, একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো একটা ম্যাচিউর ডেমোক্রেসিতে যাব, তখন নাইলে পার্টির লিডার আরও 30 বছর থাকলেন। কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে, বা মানে আপনি আমার চেয়ে এটা ভালো জানেন যে মানে সে একলা যেন না থাকে, সেইটার ব্যবস্থায় তো আমরা চাইতেছিলাম, তাই না? আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন, এখন। হ্যাঁ, যে বন্দোবস্ত, এটাতে এখন বা তখনকার না, কারণ আপনারা বলছেন 2 টার্মের বেশি। যদি ডিসেম্বরে ইলেকশন হয়, তারপর 2 টার্ম, মানে আমরা 2035 সালে চলে যাচ্ছি, তারপর আরো একটা টার্ম, তারপর আরো একটা টার্ম, 2040 সালের পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন, এটা কিন্তু ক্ষণস্থায়ী না। একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী, সেটা হতে হবে টেকসই। এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, বাংলাদেশে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হবেন না, সেটা পরপর হোক অথবা একটানা হোক, সবার আগে কে বলেছেন? আপনারা বলেছেন। সবার আগে কে বলেছেন? আপনারা বলেছিলেন। সবার আগে আমরা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি নাই, তাই আপনারা এটা নিয়ে তালবাহানা করছেন। আপনারাও চান যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হইতে, এটা আমি একদম শিওর। আপনাদের নির্বাচনের কোনো প্রস্তুতি নাই, আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান, নিজেদের ঘর একটু গুছাইতে চান, মুখে মুখে বলেন বটে, কিন্তু আমার ধারণা বিএনপি 2 বছর পরে নির্বাচন চায়, এবং দায়টা দিবে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘাড়ে। দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্নমত পোষণ করা, সেই ভিন্নমতটা আপনি পোষণ করছেন, তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে, বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে, সেটা বিএনপি। আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে, আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো, আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব, আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব, শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করব, সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব, আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন, প্রাপ্য যে মজুরি, সেটা নিশ্চিত করব। বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পলিসি প্রোডাক্টটুকু রয়েছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচাইতে বেশি প্রস্তুত। আমি জানি না আপনার ভিন্নমত থাকতে পারে না, আমার ঠিক ভিন্নমত না, আমার একটু কৌতূহল আছে। ডক্টর মাহাদি, আমি আপনার কথা শুনতে পছন্দ করি, আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন, মানে শান্ত থাকেন, সেটা আমার খুবই পছন্দের। কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি। কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে, সারা জীবন প্রধানমন্ত্রী হইতে পারে, আপনার টার্ম আসতে আসতে 200 বছর পার হয়ে যাবে মাহাদি। এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন, যে আপনি বাংলাদেশের সরকার প্রধান কখনোই হবেন না? এইটা আপনাকে পীড়া দেয় না? আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না, আমরা সেই দল করি যেটা মানুষের জন্য, দেশের জন্য কাজ করে যাবে, দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে, উন্নয়ন যেটা হবে। দেখুন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিল না। আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম, এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম, জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে, এমনকি 5 তারিখে শেখ হাসিনা পতনের পর 8 তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম। আমরা তার কোনোটাই করি নাই, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায়। আমাদের নেতা জনাব তারেক রহমান, সে 1988 সাল থেকে রাজনীতি করছেন, গত 37 বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন। এমপি, মন্ত্রী, উপদেষ্টা কখনোই কিছু হন নাই। ক্ষমতার জন্য আমরা লালায়িত না। তারেক সাহেবের জন্য মন্ত্রী, উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি? এগুলি আমাদের মতো লোকের জন্য ঠিক আছে। তারেক সাহেব এসে তো প্রধানমন্ত্রী হবে না, উনি রাজনীতি চান না। উনি কেন প্রধানমন্ত্রী হবেন? শেখ হাসিনা যদি উনাকে বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু হইতো মনে হয় না, তাহলে উনি হতেন না। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া উনি কখনোই হতেন না। এবার আমি এই প্রশ্নটা একটু শেষ করে আবার একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন? মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো, বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারতো। এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না, যেহেতু তিনি একজন? সুযোগ নিচ্ছেন না,
দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা, আপনাদের মতো যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, শিক্ষক, চিকিৎসক, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে। Right. উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান। এটা কিন্তু ওনার একটা অগ্রাধিকারের দাবি। আমরা চাই উনি শুধু জনাব তারেক রহমান মুক্ত হয়ে আসলে তাই না, সবার মামলা উঠে গেলে জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এটা ওনার একটা অগ্রাধিকার অবশ্যই। মানে সবার মামলা উঠে গেলে এটা সবাইকে practically ন্যায় সম্ভব? বিচারের উঠবে না তো, অবশ্যই ওনাকে তো সম্ভব। ন্যায় বিদেশ বিচার থেকে প্রধানমন্ত্রিত্ব করতে হবে ভাই। না, উনি কেন বিদেশ থেকে প্রধানমন্ত্রিত্ব করবেন? আমরা সবসময় বলে এসেছি কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের Okay. পাশাপাশি বিচার বিভাগ, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা। যদি বিচার বিভাগের সংস্কার ঠিক মতো হতো, গত 8 মাসেই কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম। কোর্টের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না মিথ্যা মামলার জন্য। Right. কিন্তু- আমরা দেখেছি মিথ্যা, কিন্তু- গায়েবী, জালিয়াতির মামলা, আমার মনে- সেগুলো থেকে তো অবশ্যই মানুষের আমার মনে নিস্তার হয় যে পেতে বিচার হবে। বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে, কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে, তার নেতা কর্মীদের মামলা উঠতেছে না, এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হচ্ছে না। আপনি উনি তো নিশ্চয়ই এটার জন্য বারবার push করছেন। জনাব তারেক রহমানের সব মামলা উঠে গেছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা, মানে আমি জানি না, মানে আমি যতটুকু আইন কানুন বুঝি আর কি। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ।